আচ্ছা, আমরা খেয়াল করো, ঠিক আছে? আমরা টেন্স কাকে বলে, কত প্রকার, কী কী, এরপর টেন্সের গঠন এগুলো দেখছি। টেন্সের গঠন বলতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখছি। এরপর হচ্ছে তোমার টেন্সের মধ্যে ফার্স্ট টেন্সের মধ্যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফার্স্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল দেখছি আমরা। এরপর হচ্ছে ওদের স্ট্রাকচার বা গঠন প্রণালী দেখছিলাম, এবং হচ্ছে তাদের কিছু আমরা উদাহরণও দেখছিলাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা দেখব হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। আর টেন্স মানে কাল। তার ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। তার মানে ফিউচার টেন্স কাকে বলে? যে টেন্সে কোনো ভবিষ্যৎ ঘটনাকে বর্ণনা করবে বা কাজের বর্ণনা দিবে, সেটা হচ্ছে ফিউচার টেন্স। ঠিক আছে? দেখো, তো এখানে দেখো ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলা হয়েছে। ফিউচার টেন্স হচ্ছে কি? বাংলা হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এর বোঝালে তখন তাকে কি বলা হয়? ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল হবে। তো প্রত্যেকটা টেন্সের মতো প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করছে। ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইনডিফিনিট মানে হচ্ছে সাধারণ কাল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সাধারণ বর্তমানকাল বা যেগুলো চিরসত্য ঘটে আর কি। এরপর ফার্স্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে সাধারণ অতীতকাল, এবং ফিউচার ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। তো কন্টিনিউয়াস মানে হচ্ছে মানে চলমান বা ঘটমান, মানে ঘটতেছে বা হচ্ছে এই মুহূর্তে, এরকম। ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে গঠমান বর্তমানকাল। এরপর ফার্স্ট ইনডিফিনিট টেন্স মানে গঠমান অতীতকাল। ফিউচার ইনডিফিনিট মানে গঠমান ভবিষ্যৎকাল বা চলমান ভবিষ্যৎকাল। এরপরে দেখো, আমরা পারফেক্ট টেন্স পড়ছি। পারফেক্ট এর বাংলা কী হচ্ছে? পুরাগঠিত, মানে ঘটে গেছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান বা এখনও রয়েছে, সেটাকে বলা হয় কি? পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে পুরাগঠিত বর্তমানকাল, পাস্ট পারফেক্ট পুরাগঠিত অতীতকাল, এবং ফিউচার পারফেক্ট মানে পুরাগঠিত ভবিষ্যৎকাল। আচ্ছা, এগুলো আমরা এখন দেখব। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? ভবিষ্যতে কোনো কাজ করবে এরকম বোঝালে তখন তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। ঠিক আছে? আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার জন্য বাংলা ক্রিয়া শেষে, ক্রিয়া মানে কি? ভার্ব। ঠিক আছে? যেমন কি? আমি ভাত খাবো। এখানে ক্রিয়া কোনটা? খাওয়া। খাওয়াটা এই যে খাবো, এটা না? কারণ এটা একটা কাজ বোঝাচ্ছে, তার মানে ক্রিয়া। এই ক্রিয়া শেষে দেখো কি বলছে? বে, বা, বি, বেন, এগুলো যদি থাকে তখন সেটা কি হবে? ফিউচার টেন্স। যেমন দেখো, আমি ভাত খাবো বা তিনি ভাত খাবেন, এগুলো এখনো খাই নাই, ভবিষ্যতে খাবে। ঠিক আছে? সেজন্য এটা হচ্ছে ফিউচার টেন্স, ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখন এই যে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন বা স্ট্রাকচার কীরকম? এই যে সাবজেক্ট, এরপরে শ্যাল বা উইল। ঠিক আছে? যে কোনো একটা দিবা। শ্যাল কখন হবে? শ্যাল শুধুমাত্র হি সি এর ক্ষেত্রে হয়। হি সি ইট এগুলোর ক্ষেত্রে হচ্ছে শ্যাল বা উইল হয়। এরপর হচ্ছে ভার্ব কি? মূল ভার্ব, এই বি ওয়ানটা। ঠিক আছে? প্লাস অবজেক্ট যদি থাকে সেটা বসাবা। যেমন কি দেখো, আমরা একটা উদাহরণ দেখি, বা আমি এখানে যে বললাম আমি ভাত খাবো, এটা দেখি, আমরা এটা দেখে বুঝি যে ওর স্ট্রাকচারটা আসলে বাক্যে কীভাবে আমরা প্রয়োগ করব। দেখো, আমি ভাত খাবো, তাহলে আমি না সাবজেক্ট, তাহলে আমির ইংরেজি হচ্ছে আই। এরপর হচ্ছে শ্যাল বা উইল, তাহলে কী দিতে হবে? উইল। শ্যাল দিতে পারবো শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। ঠিক আছে? উইল সব ক্ষেত্রে দিতে পারবে। তুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলো, যে কোনো, বা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন যাই হোক, উইল ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। তার মানে তুমি চাইলে সব জায়গায় উইল ব্যবহার করতে পারো, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে চাইলে শ্যালও ব্যবহার করতে পারো। আচ্ছা, আই উইল, আমি হচ্ছে সাবজেক্ট দিলাম, এরপর শ্যাল বা উইল যে কোনো একটা উইল বসাইলাম। এরপর ভার্ব কোনটা? খাবো না, আমি ভাত খাবো, তাহলে খাওয়া কি ইংরেজি? ইট না? ইট রাইস। এই হয়ে গেছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? আই উইল ইট রাইস। আচ্ছা, এখানে এখন তোমার ইয়াতে কিছু উদাহরণ দিচ্ছে, এগুলো আমরা দেখি। দেখো, বলছে কি? আমি কাজটা করিব। ঠিক আছে? করিব মানে ভবিষ্যতে করিব, এখন করি নাই। ঠিক আছে? তাহলে আমি সাবজেক্ট আই, এরপর শ্যাল বা উইল যে কোনো একটা বসাইতে পারবা। তবে এখানে শ্যাল আসলে হবে না, এটা উইল হবে। ঠিক আছে? কারণ আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না। তাহলে আই উইল কাজ। দেখো, করাটা কি? ভার্ব না? ডো। কাজটি। ঠিক আছে? যখন কোনো কিছুর শেষে দেখো, এই নাউনের শেষে যখন একটা টি যুক্ত হবে তখন সেখানে দি যুক্ত করতে হয়। ঠিক আছে? তাদের আগে দি ওয়ার্ক। যদি স্কুলটি বলি দ্য স্কুল, বাজারটি বলি দি মার্কেট। ঠিক আছে? যেহেতু স্কুলটি বলি সেজন্য, কাজটি সেজন্য দ্য ওয়ার্ক। ঠিক আছে? আই উইল ডু দ্য ওয়ার্ক, এখানে শ্যাল হবে না। আচ্ছা, 2 নাম্বার দেখো, তারা কাজটি করিবে। তারা ইংরেজি কি? দেয়। যেহেতু প্লুরাল বা তারপর সিঙ্গুলার নাম্বার না,
সবসময় উইল ব্যবহার করতে পারো, তুমি চাইলে সবগুলোতে উইল ব্যবহার করতে, শ্যাল এখানে হবে না। আই উইল, এরপর হচ্ছে করা, করা ইংরেজি কি ডো, আর কাজটা যেহেতু দ্য ওয়ার্ক, দ্য উইল ডু দ্য ওয়ার্ক, তারা কাজটা করবে। আমি বিদ্যালয়ে যাব, দেখো তাহলে আমি উইল বসাবা গো টু স্কুল, ঠিক আছে, এখানে টু স্কুল বা টু দ্য স্কুল দিতে পারো, কোনো সমস্যা নেই। গো টু স্কুল মানে বিদ্যালয় বা স্কুলে, ঠিক আছে, একা যেহেতু আছে তাহলে টু স্কুল। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব বা বিদ্যালয়ে যাব, একই কথা। এখানে দিতে পারো, নাও দিতে পারো। এখানে যদি আমি বিদ্যালয়টিতে যাব তখন গো টু দ্য স্কুল দিলে হ্যাঁ ঠিক আছে ছিল। এখন এটা দিতেও পারো, হয়তো বা আই উইল গো টু স্কুল, ঠিক আছে। আচ্ছা, সে বিদ্যালয়ে যাবে, দেখো হি, শ্যাল বা উইল যে কোনো একটা দিতে পারো, উইল দিয়ে দেবো। তুমি সবগুলোতে উইল ব্যবহার করবে, শ্যাল ব্যবহার করার দরকারই নেই। এখানে সাবজেক্টের উপরে সবসময় উইল ব্যবহার করবে, তারপরে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। কিন্তু যদি মনে করো কোনো একটা সেন্টেন্স দেখলা তুমি, হি শ্যাল ডু দ্য ওয়ার্ক, এটা কোন টেন্স দেখো তো। এখন তোমাকে স্ট্রাকচার মিলাইতে হবে। সাবজেক্টের পরে কী আছে, শ্যাল আছে, শ্যাল বা উইল, এরপর ডো ভার্ব আছে, তারপর হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, সে কাজটি করবে। দেখো তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা কোন টেন্সের স্ট্রাকচার, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, বুঝতে পারছো। তাহলে এখানে যদি শ্যাল থাকে তখন এটা অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স। তো তুমি চাইলে উইল ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, সব জায়গায় উইল ব্যবহার করতে পারো, কিন্তু সব জায়গায় শ্যাল ব্যবহার করতে পারবো না। আচ্ছা, সে বিদ্যালয়ে যাবে, তাহলে সে যেহেতু হি বা সি, এরপরে শ্যাল বা উইল দিতে পারো, শ্যালও দিতে পারো, উইলও দিতে পারো, 100% কোনো সমস্যা নেই। হি উইল, এরপর যাওয়া, যাওয়া কি গো, কোথায় যাবে, টু দ্য স্কুল, মানে স্কুলে, টু দ্য স্কুল মানে একটা স্কুলে যাবে। আচ্ছা, তারা বাইরে যাবে, দেখো তারা ইংরেজি কি, সাবজেক্ট দেয়, এরপর শ্যাল বা উইল ব্যবহার করতে হবে, এখানে ব্যবহার করা হবে উইল। দ্য উইল কোথায় যাবে, তাই না, তো যাওয়ার ইংরেজি কি গো, কোথায় যাবে, বাজারে, টু মার্কেট, টু মার্কেট বা টু দ্য মার্কেট মানে মার্কেটটিতে যাবে। আচ্ছা, সাধারণত 5% পরে শ্যাল বসে, এছাড়া অন্য সব ক্ষেত্রে উইল বসে। ও সরি, আই শ্যাল গো টু দ্য ওয়ার্ক উইল, ফার্স্ট পারসন, আচ্ছা আমার এটা ভুল হতে পারে, 5% পরে শ্যাল বসে, অন্য সব ক্ষেত্রে কী বসাই, উইল বসাবে, ঠিক আছে। যাই হোক, তো তুমি এখানে 5%-এর ক্ষেত্রে উইলও বসাতে পারো, তুমি সব ক্ষেত্রে উইল বসে দাও, শ্যাল মনে রাখার দরকারই নেই। কিন্তু জাস্ট স্ট্রাকচার, যদি কোনো বাক্যে দেখো আই শ্যাল গো হোম, আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাব, আই শ্যাল গো হোম মানে কি, আমি বাড়ি যাব। তো সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তার মানে কি এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো শ্যাল যদি থাকে তাহলে এটাও ইনডিফিনিট টেন্স হবে, সেটা জানার জন্য তুমি কী ব্যবহার করো, মানে শ্যাল মনে রাখবা। কিন্তু তুমি যদি আই উইল গো হোম বলো, একই বাক্য, কোনো অর্থের পরিবর্তন হবে না। আচ্ছা, এরপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমরা এতটুকু পড়বো। দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে তখন সেটা কী বলা হয়, ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে, ঠিক আছে। বাংলা বা ক্রিয়া শেষে কী থাকবে, তে তাকিব, তে তাকিব, তে তাকিবা, তাকিবে, তাকিবেন, এরকম, ঠিক আছে। মানে আমি কাজ করতে থাকিব, তারা কাজটি করতে থাকিবেন, ঠিক আছে। তে তাকিব, তে তাকিবা, তে তাকিবেন, ঠিক আছে। তুমি বইটা পড়তে থাকবা, ঠিক আছে, এই ধরনের। তাহলে এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার, সব টেন্সের স্ট্রাকচার একই। দেখো সাবজেক্ট, এখানে শুধুমাত্র এই অক্সিলারি ভার্বটা দেখো, তুমি প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্স মেলাও, প্রথমটাতে ছিল সাবজেক্ট, এরপর হচ্ছে এম বা ইস বা আর প্রেজেন্টের ক্ষেত্রে, এরপরে মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইস আর এর পরিবর্তে শুধুমাত্র কী ব্যবহার করা হয়েছে, ওয়াজ বা অয়ার, বাকিটা সব সেম, ওয়াজ বা অয়ার, ঠিক আছে। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী ব্যবহার করা হচ্ছে, জাস্ট এই যে এম ইস আর এর পরিবর্তে শ্যাল বি বা উইল বি, বুঝতে পারছো। তো এভাবে মনে রাখবা, সবগুলো একটা টেন্সের যদি স্ট্রাকচার মনে রাখতে পারো, বাকি তিনটাও মনে রাখতে পারবা, সেম স্ট্রাকচার, জাস্ট শুধু এটা পরিবর্তন হচ্ছে, বুঝতে পারছো। আচ্ছা, এরপর হচ্ছে আমি বইটি পড়িতে থাকিব, তাহলে দেখো থাকিব তার মানে অতীতকালে কোনো কাজ চলতে থাকবে, চলবে, তাই না। তাহলে
মানে এটা ঘটমান, অতীতকালে কোনো কাজ করতে থাকবে। পড়িতে থাকিব মানে কি ওই সময়ই ঘটতেছে, ঠিক আছে, বা করতে থাকবে। তাহলে কি হবে, প্রথমে সাবজেক্ট আমি, আই, এরপর শ্যাল বি বা উইল বি, ঠিক আছে, ফার্স্ট পার্সনের পরে শ্যাল বি, আর নয়তো বা তুমি চাইলে সব জায়গায় উইল বি দাও। আই শ্যাল বি, ভার্ব কি রিড, পড়া, পড়া কি রিড না, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, রিডিং কি পড়বো, দ্য বুক, বইটি, বুঝতে পারছো। স্কুলটি যদি বলে তাহলে দি স্কুল, এরপর হচ্ছে যদি বেঞ্চটি বলে বা তাহলে দ্য বেঞ্চ, টি দি মানে দি এর অর্থ হচ্ছে মূলত টি, মানে কোনো একটা কিছুকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য মূলত দি ব্যবহার করে। তোমার সামনে একটা টেবল আছে, তাহলে তুমি কি এটা টেবল বললে তো এটা যে সেটা বুঝবে না, টেবল মানে কি যে কোনো টেবল, কিন্তু যদি তুমি বলো দি টেবল, তার মানে এই সামনের টেবলটা, বুঝতে পারছো। আচ্ছা, আমি গান গাইতে থাকিব, তাহলে আমি, আই শ্যাল বি বা উইল বি যে কোনো একটা দিতে পারো। গান, গান তো বারব না, গাওয়াটা হচ্ছে বারব, তাহলে গাওয়ার ইংরেজি কি সিং, বারবের সাথে আইএনজি যুক্ত হয়েছে, কি গাইবো, দ্য সং, বুঝতে পারছো। তারা ফুটবল খেলিতে থাকবে, দে উইল বি, ঠিক আছে, বারব সাথে আইএনজি প্লাস প্লেয়িং ফুটবল, দে উইল বি প্লেয়িং ফুটবল, এটা হবে ফুটবল, ঠিক আছে, এখানে যে নিচে আছে, বুঝতে পারছো। তো এভাবে নিজের মতো টেন্স করে নিজের মতো সেন্টেন্স বানায় হচ্ছে প্র্যাকটিস করবা, ঠিক আছে। যদি তোমার গ্রামার থাকে ওইখান থেকে হচ্ছে নিজের মতো তুমি এইভাবে সেন্টেন্স লিখো, ওইগুলোকে হচ্ছে ট্রান্সলেট করে করে ইংরেজিতে লিখো, বুঝতে পারছো, তাহলে দেখবে সহজ হয়ে যাবে।